বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, সিরাজগঞ্জ অনলাইন স্কুলে আজ আমার প্রথম ক্লাস। আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে ক্লাস শুরু করব। অর্থাৎ প্রথম অধ্যায় থেকেই আমার ক্লাস শুরু হবে। আর আমি মূলত যে ক্লাসগুলো নেব সবগুলা ক্লাসে হবে গাণিতিক সমস্যা সম্বলিত। অর্থাৎ তত্ত্বীয় কোনো ক্লাস পারতপক্ষে দেখাবো না, প্রয়োজনে আমি দেখাবো তত্ত্বীয় ক্লাসগুলো। তবে যেখান থেকে শুরু করলে পরিসংখ্যান প্রথম এবং দ্বিতীয় পত্র আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে বুঝতে পারবো, তোমরা বুঝতে পারবে, সেখান থেকে আমি শুরু করব। আমি আশা করব তোমরা যারা আমার সাথে আছো আমার সবগুলা ক্লাসই ধারাবাহিকভাবে দেখবে। দেখলে এবং বাড়িতে একটু চর্চা করলে পরিসংখ্যান, উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম এবং দ্বিতীয় পত্রে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি প্রথমে যে জিনিসটা দেখাবো গণসংখ্যা সারণী। আমার আজকের আলোচনার বিষয় গণসংখ্যা সারণী। এই আলোচনা থেকে তোমরা গণসংখ্যা সারণী কি বলতে পারবে, গণসংখ্যা সারণী ধাপসমূহ বর্ণনা বা ব্যাখ্যা করতে পারবে এবং কোনো তথ্য সারণী অথবা রাশিমালার ক্ষেত্রে গণসংখ্যা সারণী তৈরি করতে পারবে। গণসংখ্যা সারণী কি তা বলতে পারবে, গণসংখ্যা সারণী ধাপসমূহ অথবা প্রস্তুত প্রণালী তোমরা বর্ণনা করতে পারবে এবং কোনো তথ্য সারণী অথবা রাশিমালার ক্ষেত্রে গণসংখ্যা সারণী তৈরি করতে পারবে। তাহলে আমাদের আগে বুঝতে হবে গণসংখ্যা সারণী কি। গণসংখ্যা সারণী হলো কোনো তথ্য সারণী অথবা রাশিমালাকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের পার্থক্যের আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শ্রেণী এবং গণসংখ্যা আকারে তালিকায় উপস্থাপন করলে তাকে বলা হবে গণসংখ্যা সারণী বা গণসংখ্যা নিবেশন। কোনো তথ্য সারণী অথবা রাশিমালার মানগুলোকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের পার্থক্যের আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বা ভাগ করে শ্রেণী এবং গণসংখ্যা আকারে তালিকায় উপস্থাপন করলে তাকে বলা হবে গণসংখ্যা সারণী বা গণসংখ্যা নিবেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে তার প্রথমটা হলো শ্রেণী। শ্রেণী কি? শ্রেণী হলো যখন আমরা তথ্য সারণীকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের পার্থক্যের আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করব, তখন প্রত্যেক ক্ষুদ্র অংশকে বলা হবে এক একটা শ্রেণী।
প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগী হও। একটু মনোযোগী হলেই তোমরা খুব সহজেই গণসংখ্যা সারণীর খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পারবে এবং খুব সহজে একটা গণসংখ্যা সারণী তৈরি করতে পারবে। তাহলে শ্রেণী হলো কোনো তথ্য সারি অথবা রাশিমালাকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের পার্থক্যের আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে প্রত্যেক ক্ষুদ্র অংশকে বলা হবে এক একটা শ্রেণী। যেমন সামাজিক পরিসংখ্যান অথবা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের পরীক্ষা হয়েছে, মনে করো পরীক্ষায় মোট নম্বর 100, পরীক্ষা দিয়েছে 50 জন শিক্ষার্থী। সবাই কি 100 পাবে? না, সবাই 100 পাবে না, আবার সবাই 0ও পাবে না, 0ও পাবে না। এই 50 জন পরীক্ষার্থীর নম্বর, প্রাপ্ত নম্বর 0 থেকে 100-এর মধ্যে থাকবে। সর্বনিম্ন নম্বর হবে 0 এবং সর্বোচ্চ নম্বর কত হতে পারে? 100 বা 99। এখন এই যে প্রাপ্ত নম্বরগুলো, এই প্রাপ্ত নম্বরগুলোকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করব। কিভাবে বিভক্ত করব? 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। কয়টা ক্ষুদ্র অংশ হয়েছে এখানে? 5টা ক্ষুদ্র অংশ হয়েছে। এই যে 5টা ক্ষুদ্র অংশ, এই 5টা ক্ষুদ্র অংশের প্রত্যেকটাকে বলা হবে এক একটা শ্রেণী। অর্থাৎ তথ্য সারিকে যখন আমরা নির্দিষ্ট বৈশিষ্ট্যের পার্থক্যের আলোকে, এখানে নির্দিষ্ট বৈশিষ্ট্য কি? এখানে বৈশিষ্ট্যটা হলো প্রাপ্ত নম্বর। এই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু কি করলাম আমরা এখানে? প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই 50 জন ছেলে মেয়েকে আমরা 5টা গ্রুপে বিভক্ত করেছি, 5টা ক্ষুদ্র অংশে বিভক্ত করেছি। প্রথম ক্ষুদ্র অংশ 0 থেকে 20, দ্বিতীয় ক্ষুদ্র অংশ 20 থেকে 40, তৃতীয় ক্ষুদ্র অংশ 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। এই যে ক্ষুদ্র অংশগুলো, এই ক্ষুদ্র অংশের প্রত্যেকটাকে বলা হবে এক একটা শ্রেণী। ঠিক আছে শিক্ষার্থীরা? অনুরূপভাবে কোনো একটা গ্রামে 5000 লোক আছে, 5000 লোক আছে, এদের বয়স 0 থেকে 100-এর মধ্যে, এদের বয়স 0 থেকে 100-এর মধ্যে। এখন এই 5000 জন লোক যে আছে, এদের সবারই বয়স কিন্তু 50 বছর হবে না অথবা 60 বছর হবে না, 0 থেকে 100-এর মধ্যেই থাকবে। এই বয়সকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব। ইচ্ছা করলে 20 ব্যবধান নিয়ে ভাগ করতে পারি অথবা 10 ব্যবধান নিয়ে ভাগ করতে পারি। যদি 20 ব্যবধান নিয়ে ভাগ করতে শ্রেণী হবে কয়টা? 5টা। আর 10 ব্যবধান নিয়ে ভাগ করলে শ্রেণী হবে কয়টা? 10টা। কি ঠিক আছে শিক্ষার্থীরা? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলবো আমরা শ্রেণী। কি বুঝতে পারলে? হ্যাঁ। এবার কেউ যদি বলে যে আমার বয়স 40 থেকে 50-এর মধ্যে, তাহলে ওই ব্যক্তির বয়সের শ্রেণী কত হবে? 40 থেকে 50। 40 থেকে 50 এই একটা শ্রেণী। তাহলে শ্রেণীটা কি হবে? শ্রেণী হবে 40 থেকে 50। এই শ্রেণী প্রকাশ করার জন্য দুইটা প্রান্তিক মানের প্রয়োজন, একটা হলো 40 আর একটা হলো 50। 50টাকে বলা হয় কি? ঊর্ধ্বসীমা, বড় মান, এবং 40টাকে বলবো আমরা নিম্নসীমা, ছোট মান বা ক্ষুদ্র মান। তাহলে দেখো যে কোনো একটা শ্রেণী প্রকাশ করার জন্য যে দুটি প্রান্তিক মানের প্রয়োজন হয়, ওই দুইটা প্রান্তিক মানকে বলা হয় শ্রেণীসীমা। কোনো একটা শ্রেণী প্রকাশ করার জন্য যে দুইটা প্রান্তিক মানের প্রয়োজন হয়, ওই দুইটা প্রান্তিক মানকে বলা হয় শ্রেণীসীমা। যেমন রহিমের বয়স 40 থেকে 50-এর মধ্যে, তাহলে রহিমের বয়সের শ্রেণীসীমা বা শ্রেণী কত হবে? 40 থেকে 50। 40 থেকে 50 এই শ্রেণী প্রকাশ করার জন্য দুইটা মানের প্রয়োজন হয়েছে, একটা 50, একটা হলো 40। এই দুইটা মানকে বলা হবে শ্রেণীসীমা।
এবং কোনো একটা শ্রেণীর বৃহত্তম বা বড় মানটাকে বলা হবে ঊর্ধ্বসীমা এবং ছোট মানটাকে বলা হবে নিম্নসীমা। আপার লিমিট, লোয়ার লিমিট। আপার লিমিট L2, লোয়ার লিমিট L1। কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমাকে L2, আপার লিমিটকে L2, ঊর্ধ্বসীমা আপার লিমিট L2 এবং নিম্নসীমা লোয়ার লিমিট L1 দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে কোনো একটা শ্রেণী প্রকাশ করার জন্য যে দুইটা প্রান্তিক মানের প্রয়োজন হয় ওই দুইটা প্রান্তিক মানকে বলা হয় শ্রেণীসীমা। এবং শ্রেণীর বড় মান বা বৃহত্তম মানটাকে বলা হবে ঊর্ধ্বসীমা, আপার লিমিট L2 এবং ক্ষুদ্রতম বা ছোট মানটাকে বলা হবে নিম্নসীমা, লোয়ার লিমিট L1। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, ক্লাস ইন্টারভ্যাল। কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার যে ব্যবধান, কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা, ঊর্ধ্বসীমা L2, নিম্নসীমা L1, কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার যে ব্যবধান তাকে বলা হয় কি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। ইংরেজি হলো ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার যে ব্যবধান তাকে বলা হয় শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। আর এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি ইংরেজি হলো ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যালের CI অথবা C দ্বারা ক্লাস ইন্টারভ্যাল প্রকাশ করা হয়। CI অথবা C, শুধু CI দিয়েও প্রকাশ করতে পারি অথবা CI, C ফুল স্টপ I, ক্লাস ইন্টারভ্যালের CI দ্বারাও শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি প্রকাশ করা হয়। এরপর গণসংখ্যা সারণীর সঙ্গে সম্পর্কিত যে বিষয়টা আছে সেটা গণসংখ্যা। গণসংখ্যা বা শ্রেণী গণসংখ্যা। গণসংখ্যা কি? গণসংখ্যা হলো কোনো একটা রাশি বা সংখ্যা যতবার আসে থাকে বা ঘটে। কোনো একটা রাশি বা সংখ্যা যতবার আসে থাকে বা ঘটে তাকে বলা হয় কি ওই রাশির গণসংখ্যা অথবা ওই সংখ্যার গণসংখ্যা। তথ্য সারিতে মান দেওয়া আছে 50টা। কোন একটা মান 3 বার আছে, অথবা আমি যে উদাহরণটার কথা বলেছিলাম একটু আগে, যে পরিসংখ্যান বিষয়ে 50 জন ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে, প্রাপ্ত নম্বর 0 থেকে 100-এর মধ্যে হবে 85। 85 পেয়েছে 3 জন। অথবা আমি বলতে পারি 85 সংখ্যাটা এই তথ্য সারিতে কয়বার এসেছে? 3 বার। এই 3কে বলা হবে 85-র গণসংখ্যা। 3কে বলা হবে 85-র গণসংখ্যা। অনুরূপভাবে 60 পেয়েছে 10 জন, বা 60 সংখ্যাটা কয়বার এসেছে? 10 বার। এই 10কে বলা হবে 60-এর গণসংখ্যা। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারি এটাই যে কোনো একটা রাশি বা সংখ্যা যতবার আসে থাকে বা ঘটে, কোনো একটা রাশি বা সংখ্যা যতবার আসে থাকে বা ঘটে তাকে বলা হয় কি ওই রাশির বা ওই সংখ্যার গণসংখ্যা। গণসংখ্যা হলো ফ্রিকোয়েন্সি। গণসংখ্যা হলো ফ্রিকোয়েন্সি, FREQUENCY। ফ্রিকোয়েন্সির FI দ্বারা গণসংখ্যা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? FI দ্বারা। এবার শ্রেণী গণসংখ্যা। শ্রেণী গণসংখ্যা হলো কোনো একটা শ্রেণীর মধ্যে যতগুলা মান থাকে, কোনো একটা শ্রেণীর মধ্যে যতগুলা মান থাকে তাকে বলা হবে কি ওই শ্রেণী গণসংখ্যা। যে উদাহরণটার কথা আমি বলেছি যে 50 জন ছেলে মেয়ে 100 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়েছে, 0 থেকে 20 নম্বর পেয়েছে 3 জন। তাহলে শ্রেণী হবে কত? 0 থেকে 20 এবং এই শ্রেণীর গণসংখ্যা কত হবে? 3। 60 থেকে 80 পেয়েছে 7 জন,
60 থেকে 80 পেয়েছে কয়জন? 60 জন, 7 জন। তাহলে 60 থেকে 80 এটা হবে একটা শ্রেণী, এবং এই শ্রেণীর গণসংখ্যা কত হবে? গণসংখ্যা হবে 7। অর্থাৎ কোনো একটা শ্রেণীর মধ্যে যতগুলো সংখ্যা বা রাশি থাকবে তাকে বলা হবে ওই শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে শিক্ষার্থীরা? এই যে এখানে বলা হলো 50 জন ছেলে মেয়ে পরিসংখ্যান বিষয়ে 100 নম্বরে পরীক্ষা দিয়েছে, তাদের প্রাপ্ত নম্বর এত 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 এবং এত। এই প্রাপ্ত নম্বরগুলোকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আমরা কি করব? ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করেছিলাম। কিভাবে ভাগ করেছিলাম? দেখো, প্রথম ক্ষুদ্র অংশ ছিল 0 থেকে 20, দ্বিতীয় ক্ষুদ্র অংশ 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। দেখো, এই যে ক্ষুদ্র অংশগুলো, এই ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় শ্রেণী। তাহলে কয়টা শ্রেণী আছে এখানে? 5টা শ্রেণী আছে। আর 0 থেকে 20 প্রাপ্ত নম্বর আছে সে 3 জনের। 3, 20 থেকে 40 7 জন, 40 থেকে 60 15 জন, 60 থেকে 80 12 জন। প্রিয় শিক্ষার্থী, আমি মোট ছেলেমেয়ের সংখ্যা কতজন বলেছি? এখানে মোট ছেলেমেয়ের সংখ্যা বলেছে 50 জন। 0 থেকে 20 3 জন, 20 থেকে 40 12 জন, 40 থেকে 60 15 জন, 60 থেকে 80 12 জন, 80 থেকে 100 8 জন। একটু খেয়াল করো, এখানে কিন্তু আমি টোটাল 50 জন মিলিয়ে নিয়েছি। আমি এখানে ধরে নিয়েছি যে 0 থেকে 20-এর মধ্যে প্রাপ্ত নম্বর কয়জনের আছে? 3 জনের। 20 থেকে 40 12 জন, 40 থেকে 60 15 জন, 60 থেকে 80 12 জন, 80 থেকে 100 8 জন। টোটাল কত হবে? টোটাল হবে 50 জন। তাহলে খেয়াল করো, 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, এগুলোকে বলা হবে শ্রেণী। এগুলো হবে কি? শ্রেণী। এটা হবে গণসংখ্যা। ইংরেজি কি? ফ্রিকোয়েন্সি। প্রকাশ করি আমরা কি দ্বারা? এফআই দ্বারা। এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, প্রথম শ্রেণী কত আছে? 0 থেকে 20 প্রাপ্ত নম্বর আছে কয়জনের? 3 জনের। তাহলে এই শ্রেণী গণসংখ্যা কত হবে? 3। দ্বিতীয় শ্রেণী 20 থেকে 40 প্রাপ্ত নম্বর 12 জন, 40 থেকে 60 প্রাপ্ত নম্বর 15 জন, 60 থেকে 80 প্রাপ্ত নম্বর 12 জন, 80 থেকে 100 প্রাপ্ত নম্বর কয়জনের? 8 জনের। 3 12 15 12 8, এগুলোকে বলা হবে শ্রেণী গণসংখ্যা। শ্রেণী গণসংখ্যা অথবা শুধু গণসংখ্যা বলতে পারি আমরা। তাহলে প্রথম শ্রেণী গণসংখ্যা কি নাম হবে? এটা F1। দ্বিতীয় শ্রেণী গণসংখ্যা F2, তৃতীয় শ্রেণী গণসংখ্যা F3, F4, F5। প্রথম শ্রেণী গণসংখ্যা F1, দ্বিতীয় শ্রেণী গণসংখ্যা F2, তৃতীয় শ্রেণীর F3, F4, F5। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে গণসংখ্যাটা কি? গণসংখ্যা হলো কোনো সংখ্যা অথবা রাশি যতবার আসে থাকে বা ঘটে তাকে বলা হয় কি? ওই রাশির গণসংখ্যা। আর কোনো একটা শ্রেণীর মধ্যে যতগুলা মান থাকে তাকে বলা হয় ওই শ্রেণীর গণসংখ্যা। কি ক্লিয়ার শিক্ষার্থীরা? হ্যাঁ। এবার মোট গণসংখ্যা শ্রেণী আছে কয়টা? এখানে 5টা।
এই 5টা শ্রেণীর গণসংখ্যা যোগ করলে যে মানটা পাওয়া যাবে তাকে বলা হবে মোট গণসংখ্যা অথবা মোট উপাত্তের সংখ্যা অথবা মোট শিক্ষার্থীর সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমার শিক্ষার্থীর সংখ্যা কত বলেছিলাম আমি? 50 জন। তাহলে এই 5টা শ্রেণীর গণসংখ্যা যোগ করলে কত হবে? 50 হবে। এই 50কে বলা হবে মোট গণসংখ্যা। আর মোট গণসংখ্যা ও উপাত্তের সংখ্যা এটাকে আমরা ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। তাহলে এন ইকুয়ালটা কত হবে শিক্ষার্থীরা? এখানে এন ইকুয়ালটা হবে 50। ঠিক আছে শিক্ষার্থীরা? এরপর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বার কি? পরপর 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম স্বাভাবিক এন সংখ্যা, প্রথম স্বাভাবিক এন সংখ্যা, এন সংখ্যক সংখ্যা যদি বলি আমাদের কত হবে? 1 2 3 4 5 6 7 8 আপ টু কত হবে? এন। প্রথম 5টি বিজোড় সংখ্যা, তাহলে কত হবে? 1 3 5 7 9। প্রথম 5টি জোড় সংখ্যা 2 4 6 8 10। ঠিক আছে শিক্ষার্থীরা? অর্থাৎ ক্রমিক অর্থ হলো পরপর, বাদ দিয়ে নয়, গ্যাপ দিয়ে নয়। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রম অর্থ হলো পর্যায়ক্রমে বা পরপর, যোজিত অর্থ যোগফল, কার যোগফল? গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফল। গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফলকে বলা হবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো, প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত হবে? প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 3 3ই হবে। দ্বিতীয় শ্রেণীর কত হবে? 15। কেন? 3 12, 12 আর 3 কত? 15। তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 3টার যোগফল 15 আর 15 কত? 30। চতুর্থ শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত হবে? 42। এবং শেষ শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে কি? সবগুলোর যোগফল কত হবে শিক্ষার্থীরা? 50। 3 12 30 42 50, এগুলোকে বলা হবে ক্রমযোজিত গণসংখ্যা। ইংরেজি হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, CUMULATIVE, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির এফসি দ্বারা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রকাশ করা হয়। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমরা কীভাবে বের করব? প্রথম শ্রেণী কত? 0 থেকে 20, গণসংখ্যা কত আছে? 3। এর আগে কোনো শ্রেণী বা গণসংখ্যা নাই, শ্রেণীও নাই এবং ওই শ্রেণীর গণসংখ্যাও নাই। তাহলে প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 3 3ই হবে। দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 2টার যোগফল। তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 3টার যোগফল। চতুর্থ শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 4টার যোগফল। এবং শেষ শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা সবগুলোরই যোগফল হবে। এটাকে বলবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা। ইংরেজি হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, প্রকাশ করা হয় এফসি দ্বারা। কি দ্বারা প্রকাশ করি আমরা? এফসি। তাহলে এটাকে বলবো আমরা এফসি। ঠিক আছে শিক্ষার্থীরা? এই নোটেশনগুলো আমাদের মনে রাখতে হবে। এই নোটেশনগুলো, প্রতীকগুলো আমাদের মনে রাখতে হবে। ফ্রিকোয়েন্সি এফআই, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এফসি। এবার আমি বলবো শ্রেণী মধ্যবিন্দু। মধ্যবিন্দু, একটা জিনিস খেয়াল করো, এই যে রেখাটা আছে, এই রেখা মধ্যবিন্দু কোথায় হবে? সমান 2 ভাগে ভাগ করলে মাঝখানে যে বিন্দুটা পড়বে সেটা মধ্যবিন্দু। তাহলে কোন একটা শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব আমরা? 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। 0 থেকে 20 এর মাঝের বিন্দু কত হবে? মাঝের বিন্দু হবে 10। কেন 10 বলবো এখানে? যে 0 থেকে 20 এর মাঝের বিন্দু 10ই হয়।
অনুরূপভাবে 20 থেকে 40-এর মাঝের বিন্দু কত হবে? 30। 40 থেকে 60 মাঝের বিন্দু কত হয়? 50। 60 থেকে 80 মাঝের বিন্দু কত? 70। 80 থেকে 100 মাঝের বিন্দু কত হবে? 90। এটা সহজ, কাজে মুখে মুখে আমরা হিসাব করতে পারলাম। কিন্তু আমরা শ্রেণী মধ্যবিন্দু কীভাবে বের করব? শ্রেণী মধ্যবিন্দু আমরা বের করব কোন একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে শ্রেণী মধ্যবিন্দু। কোন একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে শ্রেণী মধ্যবিন্দু, বা শুধু মধ্যবিন্দু বলতে পারি আমরা। এখানে শ্রেণী মধ্যবিন্দু, মিড ভ্যালু অথবা মিড পয়েন্ট প্রকাশ করি আমরা, নোটেশন হলো এক্স আই, একটি ব্যতিক্রম। শ্রেণী মধ্যবিন্দু অথবা মধ্যবিন্দুকে পরিসংখ্যানীয় ভাষায় বা পরিসংখ্যানে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়, এক্স আই। তাহলে শিক্ষার্থীরা, এই যে উদাহরণটা আমি নিয়েছি, এখানে শ্রেণী মধ্যবিন্দু এক্স আই। এক্স আই ইকুয়াল প্রথম মানটা কত হবে? প্রথম মানটা হবে 10, তারপরটা কত? 30, 50, 70, 90। এটাকে বলবো আমরা কি? শ্রেণী মধ্যবিন্দু। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো প্রথমটা কি আসলো? প্রথম আসলো শ্রেণী, গণসংখ্যা, ক্রমজড়িত গণসংখ্যা, শ্রেণী মধ্যবিন্দু। এই গণসংখ্যার আগে আর একটা জিনিস এখানে আসবে, সেটা টালি চিহ্ন বা টালি মার্কস। টালি চিহ্নটা কীরকম হবে দেখো, এই যে এখানে গণসংখ্যা কত আছে? 3, অর্থাৎ তথ্য সারি বা রাশিমালাতে দেখে আমরা বুঝতে পারবো যে 0 থেকে 20-এর মধ্যে প্রাপ্ত নম্বর আছে কয়জনের? 3 জনের। সেখানে টালি চিহ্ন বসাতে হবে আগে, টালি চিহ্ন হবে 3টা এখানে, 1, 2, 3। প্রাপ্ত নম্বর কয়জনের? 12 জনের। টালি চিহ্ন হবে কয়টা? 12টা। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2। এখানে কয়জনের? 15 জন। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 12 জনের। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 1, 2, 3, 4, 5, 1, 2, 3। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো একটা গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? এই কয়টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে শ্রেণী বের করতে হবে, তারপর টালি চিহ্ন বসাতে হবে, গণসংখ্যা লিখতে হবে, ক্রমজড়িত গণসংখ্যা এবং শ্রেণী মধ্যবিন্দু। ঠিক আছে শিক্ষার্থীরা, এই কয়টা ধাপ অতিক্রম করলে বা এভাবে নির্ণয় করলে এই যে তালিকাটা, এটাকেই বলবো আমরা গণসংখ্যা সারণী বা গণসংখ্যা নিবেশন। আমি যেটুকু বললাম, আমার মনে হয় তোমাদের এটা কোনো অসুবিধা থাকার কথা না। তারপরেও বাড়িতে একটু দেখবা, দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। আজকের ক্লাসে আমি আর কথা বাড়াবো না। এরপর থেকে ধারাবাহিকভাবে আমি আমার ক্লাসগুলো পরিচালনা করব। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেই সাথে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।